গুড মর্নিং ফ্রেন্ডস। গ্রামের এই ছোট্ট বাড়িটিতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা প্রত্যেক দিনের কাজ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাদের গ্রামের বাড়িতে সবার আগে উঠোন ঝাড় দেওয়া হয়। তো আমি প্রত্যেক দিন সকালবেলা উঠি না, কারণ আমার তো ছোট বাচ্চা, তোমরা সবাই জানো। তো আমি উঠে গেলে সঙ্গে সঙ্গে ও উঠে যায়, যার জন্য আমি একটু লেট করে উঠি। তো আজকে বেশ অনেকটাই সকাল সকাল উঠেছিলাম, যার জন্য আজকে উঠোনটা ঝাড় দিচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমার উঠোন ঝাড় দেওয়া শেষ করে আমি সকালবেলা চলে এসেছি ঘর মুছতে। আর বেশ কদিন হয়ে গেছে ঘরটাকে মোছা হয় না, তাই ভাবলাম আজকে একটু মুছে নিই, যেহেতু সকাল সকাল উঠেছি তো অনেকটাই কাজ এগোতে পারবো। আর বেলা করে উঠলে কি হয় জানো তো, সমস্ত কাজ করা হয় না, কোনো একটা কোনো না কোনো কাজ মিসিং থেকেই যায়। তো আজকে বেশ সকাল সকাল উঠেছি, তো যত পেন্ডিং কাজ ছিল যে কাজগুলো করা হচ্ছিল না প্রত্যেক দিন, সেই কাজগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে, যার জন্য সকালবেলা ঘরটাকে মুছে নিলাম। আর এদিকে দেখো মা শাক তুলছে, আর এটা আমাদের উঠোনেই লাগানো, মাই লাগিয়েছে যাতে সকালবেলা মাঠে যেতে না হয় মাকে শাক তুলতে। আর আমার শাশুড়ি মা হচ্ছে শাক ছাড়া ভাত খেতে পারে না, তার কারণ হচ্ছে মায়ের শরীর একটা সময় ছিল প্রচণ্ড অসুস্থ ছিল, আর্থারাইটিসের রুগী ছিলেন মা। তো 4 বছর পুরো বিছানা ধরা ছিল, আমার বিয়ের আগে থেকে আমার বিয়ের পর 6 মাস পর্যন্ত পুরো বিছানা ধরা ছিল। তারপরে মা আস্তে আস্তে ঠিক হয়েছে। আমার বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি তখন মা বিছানায় শুয়ে থাকতো সকাল থেকে রাত পর্যন্ত, সব সময় মাকে খাইয়ে দিতে হতো, তারপরে চেঞ্জ করে দিতে হতো, মাথা আঁচড়ে দিতে হতো, সবই মোটামুটি করে দিতে হতো। তো বিয়ের পরে যখন আমি এ বাড়িতে প্রথম এসেছি তখন আমি রান্নাবান্না কিচ্ছু জানতাম না। তো মা বিছানায় শুয়ে থাকতো, আমি দৌড়ে দৌড়ে বারবার মায়ের কাছে যেতাম যে মা কী দিয়ে কী রান্না করব, কিভাবে রান্না করব, মাকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসতাম, তারপরে রান্না করতাম। তো তখন না এমন এমন দিন গেছে যে রান্নাঘরে বসে কান্না পেয়ে যেত। তখন না ফোনেরও এত যুগ ছিল না, যে ফোন ঘেঁটে রেসিপি দেখবো বা কিছু, সেই সবও এত ছিল না। প্রায় আজ থেকে 10 বছর আগের কথা বলছি তোমাদের। তো এখন তো মা সমস্ত কিছুই নিজে হাতে করে, রান্না করা থেকে শুরু করে বাড়িঘর চারিদিকে পরিষ্কার করা, মাঠে যাওয়া, অনেক কাজকর্ম করে। আর তখন এমন অবস্থা ছিল যে মাকে ভাতও খাইয়ে দিতে হয়েছে। আর তখন থেকে মায়ের রিচ খাবার দাবার বন্ধ ছিল। তো মা একদমই সিম্পল খাবার খেত, মায়ের জন্য একদম তেল মশলা ছাড়া রান্না করতাম। আর সেইভাবে আমাদেরও অভ্যেস হয়ে গেছিলো। তারপর মা এখন ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে গেছে, তো এখন আমাদের খাওয়া দাওয়াটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর অত কম তেল মশলা দিয়ে খাই না, তবুও যদি ওভাবে খেতে পারা যায় না তো শরীর অনেক সুস্থ থাকে। তো আমরা এখন মোটামুটি একটু তেল মশলা খাই, তার জন্য মা সবসময় ওই খাবারের সঙ্গে একটা শাক থাকে সব সময়, মা শাক দিয়ে ভাত খায়। মা বলে যে শাক দিয়ে ভাত খেলেই নাকি শরীরটা সুস্থ লাগে। ডাল তো মা খায় না, কারণ ডাল খেলেও মায়ের প্রচণ্ড অ্যাসিডিটি হয়। এই জন্যই মা সবসময় প্রত্যেক দিন একটা শাক তো মায়ের জন্য হবেই, মায়ের সাথে সাথে আমাদেরও হয়, সবারই আর কি। তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকে। তো এদিকে দেখো আমি আলনাটাকে গুছিয়ে নিচ্ছি, এতদিন হয়েছে বাড়ি এসেছি এখনও আলনাটাকে গুছাইনি, আজকেই তো ফার্স্ট একটু গোছাচ্ছি। অ্যাকচুয়ালি বাড়িতে এসে না এদিক ওদিক করেই টাইম পাস হয়ে যাচ্ছে, এর সঙ্গে একটু কথা বলছি, ওর সঙ্গে কথা বলছি, এই করতে করতেই সময় পার হয়ে যাচ্ছে। ঘরে যে একটু টাইম দেবো বা ঘর গোছাবো সেটা হচ্ছিলই না। আর তারপর তো 2-3 দিন বিয়ের মধ্যেই কেটে গেল, যার জন্য ঘরে আরও টাইম দিতে পারিনি। তো যাই হোক, আজকে তো বলেইছি সকালবেলা ঘুম থেকে উঠেছি বলে একটুখানি টাইম পেলাম, তো ঘরকেও একটু টাইম দিলাম। আর এদিকে দেখো পিহু আর পিহুর ঠাকুরদাদা এখানে গল্প করছিল আর হাসছিল। আর অল্প কিছু জামা কাপড় আছে আজকে, তাই ভাবছি সকাল সকাল একটু ভিজিয়ে নিই, ভিজিয়ে রেখে দিই, তারপরে পরে কাচবো। আর বাবা দেখো বাজার থেকে মাছ এনেছে, তো মা মাছ ধুচ্ছে এখানে, আর তোজো মায়ের কাছেই দাঁড়িয়ে আছে। ওর সব জায়গায় সব কিছুতে ও অংশগ্রহণ করবে, এরকম যে যেখানে থাক সেখানেই যাবে। আর এখানে গুঁড়ো মাছ এনেছে, আর ওটা রুইকে মাছ না কাতলা মাছ আমি ঠিক বলতে পারবো না, আমি জিজ্ঞাসাও করিনি। মাছ খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভয়েস দিচ্ছি, তাও আমি জিজ্ঞাসাও করিনি, সরি। আর আমি না সহজে মাছ চিনতে পারি না, হয়তো গোটা মাছ দেখলে চিনতে পারতাম, কিন্তু কাটা মাছ বলে চিনতেও পারিনি। আর তারপরে আমি আগে মাছ খেতাম না, যার জন্য মাছের প্রতি আমার জ্ঞানটা একেবারেই নেই। তো মা ওইদিকে রান্নার কাজ করছে, আর আমি এদিকে ঘরের যে যত টুকটাক কাজ আছে ওগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখানে পিহু আর তোজোর জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি।
এমডি সফিরুল ইসলাম আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও প্রতিদিন দেখি বাংলাদেশ থেকে, আমার নাম নুসরাত, দিদি পরের কোনো ভিডিওতে বলো ডালের বড়ি কিভাবে রান্না করে। তো থ্যাংক ইউ সো মাচ নুসরাত আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। অবশ্যই মানে আমরা যেদিন ডালের বড়ি রান্না করব অবশ্যই তোমাকে ভিডিও করে দেখাবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এইভাবেই সবসময় পাশে থেকো। তারপর শানদাস আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমাকে খুব মিষ্টি লাগে, তোমার হাসি মুখটা দেখতে খুব ভালো লাগে, আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ শানদাস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত দূর থেকে আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো, এইভাবেই আমার পাশে থেকো সবসময়। মিস অর্পিতা কমেন্ট করেছে, থ্যাঙ্কস নামটা নেওয়ার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ অর্পিতা, আর অনেক অনেক ভালোবাসা রইলো। তো এদিকে দেখো পিহু আর তোজোকে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি রান্নাঘরে, মা রান্না বসিয়ে দিয়েছে, মায়ের মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, আর আমি এদিকে শাক কুচিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে মটর শাক, তোমাদের তো দেখালামই মা শাক তুললো। লুতুর শেখ আমাকে কমেন্ট করেছে, তুমি দেখতে খুব সুন্দর, আর আমার নামটা নিও প্লিজ, আমার নাম চুমকি। তো থ্যাংক ইউ সো মাচ চুমকি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো তোজো ছোট কাকিমাদের বাড়িতে এসে বসেও ছিল, খেলাও করছিল, আর খেলা করতে করতে দেখো কাকিমার বাইরে একটা উনুন ছিল, মানে উনুন আছে, সেই উনুনের পাইপে হাত ঢুকিয়ে কালি লাগিয়ে পুরো নিজের হাতে গালে সব জায়গায় কালি লাগিয়ে নিয়েছে। তো এই দেখো এই বাইরের মানে এখানে উনুনটা কাকিমা ঢেকে রেখেছে, কিন্তু পাইপটার মধ্যে হাত দিয়ে দিয়েছে, দুষ্টু, মানে এতটা দুষ্টুমি করে। আর এদিকে দেখো বাবা খেতে বসে পড়েছে, আর আমি ওকে নিয়ে আসলাম কাকিমাদের বাড়ি থেকে, দিয়ে মুখটা মুছিয়ে দিলাম, তাও নাকের মাথায় দেখো কালি লেগে আছে। তো চলো জামা কাপড়গুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে কেচে মেলে দিলাম। তো চুমকি আমাকে আরেকটা কমেন্ট করেছে, দিদি তোমার শাশুড়ি হসপিটালে কি কোনো কাজ করে, রিপ্লাই দিও। তো আমার শাশুড়ি মা হসপিটালে কাজ করে না, তো মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শাশুড়ি মা হসপিটাল থেকে মানে হসপিটালে গেছে। তো হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার জায়ের বাচ্চা হয়েছে, তো সেই হসপিটালে খাবার দিতে গেছিল, আর দেখাও করতে গেছিল, তার জন্যই বলেছিলাম যে হসপিটালে গেছে। তো এদিকে স্নান করে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি ঘরে। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর কেন ভিডিও শ্যুট করা হয়নি চলো তোমাদের বলছি। আর এখন আমি চা বানাচ্ছি, আর চা বানাচ্ছি হচ্ছে আমার মা বাবা এসেছে, মানে মা এখানেই ছিল, বাবা এসেছে কেবল, তার জন্য চা বানাচ্ছি। আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে হসপিটালে, আমি আমার মা আর আমার শ্বশুর মশাই পিহুকে নিয়ে হসপিটালে গেছিলাম, কারণ পিহু আজকে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। মানে বাড়িতে এসছি পর থেকে একটার পর একটা লেগেই আছে, একবার ছেলে কোনো একটা খারাপ কিছু করছে, একবার মেয়ে একটা খারাপ কিছু করছে, মানে কি বলবো, এবার বাড়িতে এসে একটু শান্তি পাচ্ছি না, মানে এত টেনশনে দিন কাটছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো দুপুরবেলা মা বাবা ছিল না বাড়িতে, মানে সকালে তো দেখলেই যে মা রান্না করলো, বাবা খেলো, মানে মা বাবা খাওয়া দাওয়া করে একটা মানে একজনের বাড়িতে গেছিলো, তো বাড়িতে আমি একলাই ছিলাম ছেলে মেয়ে নিয়ে, আর সেতু আর চন্দন তো বাড়িতে নেই, তোমরা জানো বিয়ে বাড়িতে আছে। তো পিহু কোনো একটা সময় মানে বিড়ালে একটা খাবারে মুখ দিয়েছিল, আর সেটা ভুল করে খেয়ে ফেলেছে। তো আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছি, দেখেই তো ভয়ে মানে কি বলবো, আমার তো বাড়িতে তখন একলা ছিলাম, এত ভয় পেয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে আমি পাশের বাড়ি ছোট কাকাকে ডেকে এনেছি। তো ছোট কাকাকে জিজ্ঞাসা করেছি কি হবে এখন, তো কাকা বললো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তো সঙ্গে সঙ্গে মা বাবাকে ফোন করলাম, মা বাবা বাড়িতে আসলো, আসার পরে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি, আমার বাবা মানে শ্বশুর মশাই আর আমার মা, তো তিনজনা মিলে চলে গেলাম হসপিটালে। তো হসপিটালে নিয়ে গিয়ে ওকে দেখিয়ে নিয়ে আস্তে আস্তে আমাদের ওই মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো তারপর থেকে তো ভিডিও দেখলে যে মা মানে আমার বাবা এসেছিল মাকে নিতে, তো তারপরে চা করলাম, তারপরে যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এখন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে যা টেনশনের মধ্যে দিন কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে আমার এত বড় একটা মেয়ে 6 বছর হতে চললো, সে যদি এরকম ভুল করে তখন কেমন লাগে। আর যখন এই কাজটা করেছিল না তখন আমার ভয়ে মানে আমার মানে এখনো শরীর খারাপ লাগছে। আমি কাজগুলো করছিলাম আর আমার মানে ভাবছিলাম যে কত বড় একটা বিপদ ঘটিয়ে ফেললো, মানে একটার পর একটা, একবার ছেলে একবার মেয়ে, মানে কোনো না কিছু মানে কিছু না কিছু করেই যাচ্ছে। বাড়িতে এসছি পর থেকে মানে একদিন এটা
একদিন ওটা। তো সব ঘটনা তো তোমাদের বলি না, এই বড় বড় ঘটনাগুলো বলছি। তো এরকম ছোটোখাটো কোনো না কোনো ঘটনা ঘটাতেই থাকে, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা আতঙ্ক হয়ে গেছে এখন মনের মধ্যে। এক সেকেন্ড যদি ওদের আওয়াজ শুনতে না পাই দৌড়ে যাই যে ওরা কি করছে, কোনো দুষ্টুমি করছে কিনা বা কোনো খারাপ কাজ করছে কিনা। তো এইভাবেই আমার দিন কাটছে মোটামুটি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক মানুষের প্রধান বিচারক, নিকট জবাবদিহি করতে যান, তাকে কখনো কখনো বিচার করে সম্মুখীন হতে হয় না। সবারই ঈশ্বর একজন পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এগুলো গীতার বাণী। কি ভাবছো, হেরে গেছো বলে সবাই হাসছে? তোমার এই উপর চিন্তা নেই, চেষ্টা করো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমি হাসবে। জয় শ্রীকৃষ্ণ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ।